8 বছরেও 7 কলেজের সমস্যা মেটেনি। সেশন জট, পরীক্ষার খাতার অবমূল্যায়ন, দাপ্তরিক কাজে হয়রানি সহ নানা সমস্যার মধ্যে সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে যায়। দাবির মুখে 2024-25 সেশন থেকে 7 কলেজ ঢাবির অধীনে না থাকলেও সহসায় সংকট কাটবে কি? আবারও কয়েক দফা দাবিতে উত্তাল 7 কলেজের শিক্ষার্থীরা। এসব নিয়ে আজকের এখন প্রকাশ, আমরা নাম দিয়েছি 7-এর ভাগ্য। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষার্থী এবং 7 কলেজের পক্ষ থেকে 2জন শিক্ষার্থী। আমাদের সঙ্গে আছেন রায়হান উদ্দিন, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, আছেন মাসুম আবদুল্লাহ, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা আছেন আমাদের ডান দিকে, এবং বাঁ দিকে আছেন গাজী হোসাইন মাহমুদ, শিক্ষার্থী ঢাকা কলেজ, এবং মির্জা রাকিব, শিক্ষার্থী তিতুমির কলেজ। আপনাদের 4 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই গাজী মাহমুদ আপনার কাছে জানতে চাইব যে এই যে প্রধান যে আপনাদের দাবিটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে যাওয়া, সেটি তো হয়ে গেল, সংকট কতটা আসলে কমলো বা এখনো আপনাদের দাবিগুলো কি কি রয়ে গেল? আমাদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা আজকে পূরণ হয়েছে, শুকরিয়া। তো সেই জায়গা থেকে আমাদের দাবিগুলোর মধ্যে একটি দাবি রয়েছে যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কাঠামো দাঁড় করাতে হবে, এবং ইন্টারিম গভর্নমেন্ট সেই প্রক্রিয়া কিন্তু চলছে। তো পাশাপাশি দেখা গেছে দীর্ঘ 8 বছর আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়ে আমরা প্রচণ্ড সাফার করছি। এই বিষয়গুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইরা জানে। তো সেই জায়গা থেকে আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আসলে আমরা এই 7 কলেজের অন্তর্ভুক্তি থেকে বেরিয়ে আসতে পেরেছি, এবং আমরা চাই যে ভবিষ্যতে একটি স্বতন্ত্র প্রশাসন কাঠামোর মাধ্যমে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপ লাভ করবে ইনশাআল্লাহ। 7 কলেজ, ঢাকার বুকে 7টি কলেজ। ঢাবি যে প্রত্যাশা বা যে প্রলোভন দেখিয়ে ঢাকার বুকে 7টি কলেজ তাদের অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু সেটি ছিল আমাদের সাথে প্রতারণা এবং প্রহসন। সেটা কি তখন আপনারা বুঝতে পারেননি? আমরা এখন কোশ্চেন হচ্ছে, তখন বুঝতে পারলো তখন যে ওই ঢাবির প্রতি আমরা নতুন কাঠামো এর মধ্যে একটা আমাদের একটা মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হচ্ছেন, সেই একটা আনন্দও ছিল কিনা ভেতরে? আমরা একটা বড় পরিসরে যাচ্ছি, যে একটা বিশ্ববিদ্যালয় কাঠামো বা নামের ট্যাগ লাগছে। হ্যাঁ, বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের একটা বিশ্ববিদ্যালয় কাঠামো বা ডেমো আমাদের সামনে তারা উপস্থাপন করছে। সেই জায়গা থেকে আমরা, কিন্তু সেটি প্রলোভন ছিল। হ্যাঁ, প্রলোভন ছিল, প্রতারণা ছিল। পরে প্রতারণার শিকার হয়েছি আমরা। আচ্ছা, ধন্যবাদ। আমি রায়হান উদ্দিন আপনার কাছে জানবো যে এই যে আপনারাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, আমরা যতটুকু শুনেছি বা জেনেছি যে আপনারাও আসলে চাননি প্রথম থেকেই, কিন্তু এই যে আজকের সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন, আপনার কাছে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। প্রথমত বিষয়টি হচ্ছে খুবই অপরিকল্পিতভাবে এবং অগুচ্ছালোভাবে কিন্তু 2017 সালে এই অধিভুক্তিটি করা হয়। বিষয়টি হচ্ছে তৎকালীন যে রেজিম ছিল, সেই রেজিম আসলে এই বিষয়টা কতটুকু দূরদৃষ্টির সাথে করেছিল, এই বিষয়টি নিয়ে প্রশ্ন থেকে যায়। যখনই এটাকে অধিভুক্ত করা হয়েছিল 7টি কলেজকে, তখনই প্রশ্ন উঠেছিল সুশীল সমাজ থেকে, যারা এডুকেশনিস্ট ছিল তাদের পক্ষ থেকে, যে এটা কতটুকু প্রাজ্ঞ সিদ্ধান্ত। কিন্তু আমরা দেখতে পেয়েছি বরাবরই শেখ হাসিনা যে কাজটি আগে করত, যে সে তার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন আসলে কোনো বিশ্লেষকের ধার ধারতেন না। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কলেজের শিক্ষকরা, অধ্যক্ষরা কিন্তু সেই জায়গায় আপত্তিগুলো তুলেছিলেন, অনেকগুলো আশঙ্কা ব্যক্ত করেছিলেন। সেগুলোকে পাশ কাটিয়ে তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আরেফিন সিদ্দিকী, যাকে আজকের দিন পর্যন্ত আমরা একজন আওয়ামী লীগের ফেসিস্ট রেজিমের একজন পদলেহী হিসেবে জানি, উনি কিন্তু এই কাজটি করেছিলেন। তো সে জায়গা থেকে 2018 সালে, 19 সালে এবং সর্বশেষ 2024 সালে প্রত্যেকটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিটি ছিল যে এখনও পর্যন্ত যেখানে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে সুযোগ সুবিধাগুলো পূর্ণাঙ্গভাবে পাচ্ছে না, এখনও পর্যন্ত আপনার রেজিস্টার বিল্ডিংয়ে গেলে লাঞ্চের পরে আসেন এই বিষয়গুলো শুনতে হয়, এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ ডিজিটালাইজ করতে পারেননি, সে জায়গায় প্রায় 2.5 লক্ষের অধিক শিক্ষার্থীর বার্ডেনটা আপনি কেন নেবেন? তো সে জায়গা থেকে আমরা বিশ্বাস করি এই সিদ্ধান্তটা আরও আগে নেওয়া উচিত ছিল। আমি ব্যক্তিগতভাবে 2019 সালেও আন্দোলনে শরিক ছিলাম, সে সময় কোনো কারণে এটি বাস্তবায়ন সম্ভব হয় না, তবে আমরা এটাকে ওয়েলকাম করি। তবে এখানে 7 কলেজ যারা এই অধিভুক্তি থেকে বের হয়ে গেছেন, তাদের পরবর্তী সিদ্ধান্তগুলো কেমন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের সাথে এই পর্যন্ত যে সংযোগগুলো রয়েছে, এই সংযোগগুলো কীভাবে মিটিয়ে ফেলা হবে, এটি নিয়ে আরও একটি ডিবেট হতে পারে। এটা নিয়ে কিছু আশঙ্কার জায়গা আছে, এগুলো যদি আমরা একপাশে সরিয়ে রাখি, বাট আমরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসাবে এটিকে অবশ্যই ওয়েলকাম জানাই এবং চমৎকার সিদ্ধান্ত বলে মনে করছি। থ্যাংক ইউ। আপনার কোনো বলার আছে কিনা এখানে? আমরা যেমন উনি বলছিলেন যে আরেফিন স্যারের যে বিষয়টি
বলা হচ্ছিল যে তার সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন যে এই সিদ্ধান্তটি নেওয়া হলো সেটি সেই সময়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সেই সময় যারা ছিল তারা কেন এটার প্রতিবাদ করেনি, মানে নাকি তারাও স্বাগত জানিয়েছিল? বেসিক্যালি হচ্ছে ঢাবি শিক্ষার্থীরা আসলে সাধুবাদ জানায় নাই। কখনোই ওরা জানায়নি, কেউই জানায়নি। পর্যায়ক্রমে অনেক বেশ কয়েকটা আন্দোলন ওরা দাঁড় করাইছিলেন। 2019 সালে যখন ডাকসুর সময় আসে তখন ওই বর্তমান যে উপদেষ্টান আসিম মাহমুদ উনিও সেই আন্দোলনে লিড দিছিলেন আর কি, ওয়ান কাইন্ড অফ। কিন্তু পরবর্তীতে ওনারা প্রত্যেকটা ক্যাম্পাসে তালা মেরে শিকল দিয়ে তালাবদ্ধ করে ক্যাম্পাসটা অচল করে দেওয়ার মাধ্যমে এই 7 কলেজ অধিভুক্তি কীভাবে বাতিল করে দেওয়া যায় সেই দাবিটুকু ওরা উত্থাপন করেছিল। ওই জায়গা থেকে ছাত্রলীগ শেষ মুহূর্তে গিয়ে ওদের দাবিটুকু, ওদের আন্দোলনটা সফল হতে দেয় নাই। ওই জায়গা থেকে আরেফিন সিদ্দিকী যেই জিনিসটা, মানে কলেজের ওরা চেয়েছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ একসাথে আন্দোলন করে আর কি। আচ্ছা, ওই জায়গায় ছাত্রলীগ বাধা হয়ে দাঁড়াইছিল মেনলি। তারপরে আরেফিন সিদ্দিকী হচ্ছে এই সুযোগটা উনি নিজের সুবিধা আদায় করবার জন্য গ্রহণ করেছিল আর কি। এই সুবিধা কি কি, মানে কেমন সুবিধা যেমন নিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকলেও তাকে নেওয়া হতো না, বরঞ্চ অনেক বেশি অনেক দূরে পজিশন থাকা সত্ত্বেও ওনাকে ওনার দোসরের ট্যাগের মাধ্যমে বা ওনার দলীয় লেজুর ভিত্তি মানুষকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং অনেক বেশি টাকার বিনিময়ে তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য সব কিছুর মাধ্যমে শিক্ষকগুলো নিয়োগ দেওয়া হতো। এবং ঢাকা 7 কলেজ পরিচালনা করবার ক্ষেত্রে অনেক বাজেট হয় এখানে, শিক্ষকদের ফি থেকে শুরু করে, শিক্ষার্থীদের ফি থেকে শুরু করে খাতা কাটা, পরীক্ষা খাতা মূল্যায়ন করবার ক্ষেত্রে অনেক বড় বাজেট আসে। এই বাজেটগুলো ওনারা নিজেদের সুবিধার্থে ব্যয় করা হয়। মানে এটা আপনারাও স্বীকার করছেন। আমি মির্জা রাকিব আপনার কাছে জানতে চাইবো যে, যেমন আমি আজকে মাস্টার্সের একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, তিনি বলছিলেন যে তার সারা বছরের সব মিলে ফি, সেশন ফি বা পরীক্ষার ফি সব কিছু মিলে 9,000 টাকা, কিন্তু তাকে দিতে হয়েছে 15,000 টাকা। এরকম মানে কোন কোন জায়গাতে আপনাদের কাছে সন্দেহ হয়েছে যে আরও বেশি টাকা আপনাদের দিতে হচ্ছে, বা এই ধরনের কোন অসঙ্গতির দাবি আপনাদের ছিল কিনা? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক যারা শুনছেন, দর্শক শ্রোতাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত হয়েছে রাজধানীর 7টি কলেজ, সেই 7টি কলেজের কিন্তু হচ্ছে আলাদা আলাদা ইতিহাস, ঐতিহ্য এবং গৌরব রয়েছে। 2017 সালের 17ই ফেব্রুয়ারি কিন্তু সেই অধিভুক্তিটি হয়, যেটি হচ্ছে আজকের আলোচনায় উঠে এসেছে যে টোটালি একটি পলিটিক্যাল এবং হচ্ছে শিক্ষা বাণিজ্য, এই যে একটা লাভবান হওয়া, সেইখান থেকেই কিন্তু হচ্ছে 7টি কলেজকে কিন্তু হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই লাভবান কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবেক উপাচার্যের কথা বলা হচ্ছে তিনি, নাকি এখানে 7 কলেজেরও কর্তৃপক্ষদের কেউ আছে? মানে সুবিধা কি আসলে মিউচুয়ালি নেওয়া হয়েছে কিনা? দেখেন, সুবিধা তো হচ্ছে মিউচুয়ালি নেওয়া হয়। আজকে আপনি জেনে খুবই অবাক হবেন যে ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ এবং 7 কলেজের তৎকালীন সমন্বয়ক আইকে সেলিমুল্লাহ স্যার, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সেইখানে শুধুমাত্র শিক্ষা বাণিজ্যর জন্যই কিন্তু হচ্ছে তাদের এই 7টি কলেজ একীভূত করা হয়েছে এবং সেখানে কারা কারা জড়িত তিনি বলেছেন, স্পষ্ট বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ এই সমস্ত যারা হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা হচ্ছে যুক্তিযুক্ত। তো আমরা মনে করি এইখানে আসলে একটা বাণিজ্যিকীকরণের বলি হয়েছি আমরা 7 কলেজ। কারণ আমরা জানি যে একটা প্রবাদ আছে যে পাটায় পুতায় ঘষাঘষি, মাঝখানে মরিচের জীবন শেষ। আমরা এরকম একটি ঘটনা দেখতে পাই। সেই জায়গা থেকে আপনার প্রশ্নে আসছি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কোন পদে হচ্ছে বৈষম্য করে এবং হচ্ছে কোন কোন পদ থেকে শিক্ষার্থীদেরকে গলা কেটে তাদের থেকে টাকা নেয়। আপনি দেখেন, প্রথমত তাদের একটা তারা আইডিয়া ক্রিয়েট করলো নন কলেজিয়েট, অর্থাৎ আপনি 70% যদি উপস্থিত না হন আপনাকে 1500 টাকা আপনাকে দিতে হবে। এটা কিন্তু একটা অতিরিক্ত টাকা। এই টাকাটা আসলে এই টাকার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম কোনো নিয়ম আছে কিনা যে আপনি 70% যদি উপস্থিত না থাকেন? প্রথমত আমি ওনার কয়েকটা যুক্তি একটু খণ্ডন করতে চাই আর কি। প্রথমত হচ্ছে উনি বলার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় একচ্ছত্রভাবে তাদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। বিষয়টি আসলে প্র্যাকটিক্যালি এভাবে কাজ করে না। যখন 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় তখন খুব স্বাভাবিকভাবেই 7 কলেজে যারা শিক্ষার্থী ছিল তাদের মধ্যে আমরা এক ধরনের উচ্ছ্বাস দেখতে পেয়েছিলাম এবং তারা খুব একদম খুশি হয়ে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে অ্যাফিলিয়েটেড উইথ ঢাকা ইউনিভার্সিটি। এবং এটাকে ব্যবহার করে পরবর্তীতে আমরা দেখি যে অনেক জায়গায় টিউশন করা, বিভিন্ন কোচিংয়ে ক্লাস নেওয়া, সে পড়ে ঢাকা কলেজে কিংবা তিতুমির কলেজে, পরবর্তীতে সে বলে আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। এভাবে কিন্তু অনেক অভিভাবক, অনেক শিক্ষার্থীদের প্রতারণার শিকার করেছে।
প্রথম বিষয় হচ্ছে এই জায়গায় উনি যে পাক্ষিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপানোর চেষ্টা করছেন, বিষয়টা এরকম না। ওই সময়ে কলেজগুলো যারা অধ্যক্ষ ছিলেন তাদের স্বার্থ জড়িত ছিল, শিক্ষার্থীরাও এই জিনিসটাকে মনে করেছিল তাদের জন্য অনেক বেশি প্রাইডের জায়গা। তো আমার কাছে মনে হয় যখন আসলে এই সুযোগ সুবিধাগুলো আস্তে আস্তে কমে আসছে, যখন পৃথিবী অনেক দূর এগিয়ে যাচ্ছে, এই প্রতারণাগুলো সামনে আসছে, তাদের কাছে হঠাৎ করে মনে হলো আজকে অধিভুক্তি আমাদের উপর অভিশাপ হিসেবে আসলো কিনা। সো সে জায়গা থেকে মনে হয় যে শুরু থেকেই তাদের যদি এই জোর দাবিটা থাকতো যে আমরা আসলে ঢাকা ইউনিভার্সিটির সাথে অধিভুক্ত হতে গেলে না, আমাদের কিন্তু এই এই দাবিটা তো সমস্যাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও তো আসতে পারতো যে আমরা আসলে তাদেরকে নিতে চাই না, বা নিলে আপনাদেরও তো একটা প্রেশার আছে। কারণ হচ্ছে আপনাদের নিজস্ব যে শয্যা, মানে থাকার যে সিটের কথা বলছি, বা অন্যান্য মানে আবাসন সংকট ছাড়াও আরও তো নানা ধরনের সংকট আছে। 35,000 শিক্ষার্থী যেখানে আছে তাদের আরও 1 লাখ বা 1.5 লাখ শিক্ষার্থীর দায়িত্ব নেওয়া তো একটু জটিল প্রক্রিয়া, সেটি কেন নেওয়া হয় নাই? সে জায়গায় আমি শুরুতেই আপনাকে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শিক্ষার্থীদের বাধার মুখে মধ্যে আপনারা পারেননি। নট নেসেসারিলি শুধু মানে ছাত্রলীগের বাধা, সে জায়গায় দেখা যায় মানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এই জায়গায়, সেটা হচ্ছে ওই সময়ের যারা বুদ্ধিজীবী ছিলেন, এই বুদ্ধিজীবীদের যে ন্যারেটিভ উৎপাদনের জায়গাগুলো আমরা খুব ভালো মতো দেখেছি। পত্রিকায় একের পর এক কলাম ছাপা হতো যে কিভাবে অধিভুক্তিটা শিক্ষার্থীদের জন্য উপকারী, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য উপকারী। অর্থাৎ জিনিসগুলোকে আসলে সুশীল সমাজ সে সময় আমরা যাদেরকে চিনতাম তারা নানানভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। কিন্তু আমি এখানে একটু আপনার কাছে জানতে চাই যে আপনি যেমন বলছেন যে তারা সুযোগ সুবিধা নিয়েছে, তারা বিভিন্ন পরিবারে বা টিউশনি করাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করেছে, একইভাবে আমি কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে শুনি তাদেরকে নানাভাবে টিচ করা বিভিন্ন গ্রুপে, সোশ্যাল মিডিয়াতে, মানে এটিও কি আসলে ছাত্রসুলভ আচরণ কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আপনি কি মনে করেন? আসলে বা এটা নিয়ে আপনাদের আদৌ কোনো অভিযোগ আছে কিনা? আমি জানি না অবশ্যই আসলে। অভিযোগ আছে। এখানে আমার সুস্পষ্ট একটা হচ্ছে কাউন্টার বক্তব্য হচ্ছে শুধুমাত্র 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটির এই পরিচয়ে টিউশন নেয়, এটা আসলে একটা হচ্ছে ভ্রান্ত ধারণা বা একটা হচ্ছে টিচের অংশ হিসেবে নিতে পারেন। এবং বর্তমান সময়ে আপনি দেখবেন এখন কিন্তু একেবারে যে করেনি এটা আসলে উড়িয়ে করেনি দেওয়া এটা আমরা যায় না। অস্বীকার করছি না, কিন্তু এটাকে যেভাবে কি বলে অতিরঞ্জিত করা, সেটাও কিন্তু আমরা মনে করছি যে সেখানেও একটা দুর্বিসন্ধি কাজ করছে। আপনাকে বলে রাখি, এখনকার জেনারেশন শুধুমাত্র ঢাকায় মানে এখনকার বাবা মারা ঢাকা ইউনিভার্সিটি এই ট্যাগের জন্য টিচার নেন, এখন চাই বুয়েট এবং হচ্ছে তাহলে আপনারা মেডিকেল। মিথ্যা কথা আপনি কেন দেখবেন বলেন? যে হচ্ছে ঢাকা কথাটা কেন বিশ্ববিদ্যালয়ের বলেন অনেক না? শিক্ষার্থীও কিন্তু বুয়েট এবং মেডিকেলের পরিচয় দিয়ে টিউশন করায়। আজকে আলোচনার বিষয় সেটা না, আমরা আজকে আলোচনা করতেছি যে 7 কলেজের ভাগ্যটা নিয়ে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে বিমাতা সুলভ আচরণ করেছে, আমার কাছে মনে হয় এটা একটা অবৈধ সম্পর্কের মতো। আপনি আপনার থেকে ফায়দা নিবে কিন্তু আপনাকে স্বীকৃতি দিবে না। হোয়াট ইজ দিস? এই জায়গা থেকে আমরা 7 কলেজের স্পষ্ট হচ্ছে অবস্থান, আমরা দাবির আগ্রাসন এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের 7 কলেজের অবস্থান। সেই জায়গা থেকে আমরা কিন্তু হচ্ছে একদম 2017 সালের 20 জুন থেকে, যেদিন আপনি তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান তার চোখ বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র রুটিন প্রকাশের দাবির জন্য, কিন্তু আমি এই সেখান থেকেই আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আসতে এই চাই। আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু আমাদের প্রতিবাদ শুরু হয়েছে। আচ্ছা। আমরা এমনটা নয় যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যাগ পেয়েছি, আমরা অনেক বেশি খুশি। আমরা তিতুমির না, কলেজের আপনাদের দাবির সাথে সহমত পোষণ করে আমি গাজী মাহমুদ আপনার কাছে জানতে চাই যে কালকের আন্দোলনটা আসলে সংঘর্ষ পর্যন্ত কেন গড়ালো? মানে এটি কি দরকার ছিল? আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো কোনো সমস্যা নাই, আপনাদের সমস্যা তো প্রশাসনের সাথে বা প্রভিসির সাথে। এটি সংঘর্ষে কেন জড়ালো? এটার জন্য আপনাদের দায় আছে কিনা? সর্বপ্রথম বলতে চাচ্ছি যে আসলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সমস্যা নেই, তারাও শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী। জি, গতকাল পর্যন্ত আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্তি ছিলাম। তো তখন কিন্তু ঢাবির ভিসি, দ্যাট মিনস 7 কলেজের ভিসি, জি, ঢাবির প্রভিসি, দ্যাট মিনস 7 কলেজের শিক্ষার্থীদের প্রভিসি। তো 7 কলেজের শিক্ষার্থীরা প্রভিসির রুমে যেতেই পারে। তো সেই জায়গায় প্রভিসির জায়গা থেকে যে অসৌজন্যমূলক আচরণটা আমাদের সাথে করছে, তার প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের সায়েন্স ল্যাব অবরোধ করা হয়েছে। দেন প্রভিসির বাসভবন ঘেরাওয়ার মতো একটা কর্মসূচি দিছে। তো সে জায়গায় আমাদের কিন্তু ঢাবি শিক্ষার্থীদের সাথে জায়গায় কোনো সম্পর্ক ছিল না, ছিল কিছু ঢাবি প্রশাসনের সাথে, প্রভিসির সাথে। সেই ক্ষমা পর্যন্তও চায় নাই তার অসৌজন্যমূলক আচরণের কারণে। তারপর আমরা নীলখাত হয়ে যখন গণতন্ত্র ত্রোণের সামনে যাই, আমাদের কর্মসূচি শেষ, আমরা চলে আসব। এই সময় ঢাবি শিক্ষার্থী ভাইরা তারা দায়িত্বশীল আচরণটা আর আমাদের সাথে করে নাই। ঢাবি শিক্ষার্থী ভাইরা আমাদের সহযোগিতা করতে পারতো, কারণ তারাও শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী। তারা যখন দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা ওঠে, তো আমাদের সাথে অন্যায় করা হয়েছে, তো এই ব্যাপারে আপনারা কথা বলবেন না?
এ ব্যাপারে আপনারা প্রভিসি আমাদের সহযোগিতা করবেন না, প্রভিসির এই অ্যাপোলজিস যেন করে আমাদের সঙ্গে, সেই জায়গাটা না করে তারা দায়িত্বশীলের আচরণের জায়গা থেকে বেরিয়ে এসে তারা উল্টো আমাদের উপর ইট পাটকেল ছোড়া শুরু করেছে। ইভেন শুধু তারা না, পুলিশ প্রোটোকল নিয়ে তারা আমাদেরকে, আমরা পুলিশদের বলতেছি না যে আপনারা আমাদের পক্ষে কাজ করুন, আমরা বলছি আপনারা নিউট্রাল থাকেন, ঢাবি শিক্ষার্থীদেরকে আপনারা হ্যান্ডেল করেন, আমরাও চলে যাচ্ছি। কিন্তু আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে জানতে চাইবো আসলে কেন এমনটি ঘটলো। তার আগে আমরা ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। আমি বিরতির আগে সংঘর্ষ কিভাবে ঘটলো আমি মাসুম আবদুল্লাহ আপনার কাছে জানতে চাইবো যে মানে তারা যে অভিযোগটি করছেন যে আপনারা অনেকবার আন্দোলন করেছেন, ভিসির বাসভবনের সামনে গেছেন বা প্রভিসির বাসভবনের সামনে, সেটি তো দাবি। ছাত্ররা যখন আসলো আপনারা কেন তাদের উপর চড়াও হলেন তাদের অভিযোগ অনুযায়ী, এবং হচ্ছে যে প্রভিসি কি আপনাদের সহযোগিতা চেয়েছিল না ঘটনাটি আসলে কি ঘটেছিল? আচ্ছা, আমাদের ভূমিকা বলবার আগে একটু বলতে চাই, ওনাদের দাবি হচ্ছে 7 কলেজের সাথে হচ্ছে বিমাতা সুলভ বা কলেজিয়েট ফি নেওয়া হয়, বিভিন্ন অসহযোগিতা করা হয়, কলেজিয়েট ফি আমাদের থেকেও নেওয়া হয়। আপনি শিক্ষার্থী হিসেবে দাবি করবেন কিন্তু 70% আপনার অ্যাটেন্ডেন্স থাকবেন, আপনি ক্লাস করবেন না কিন্তু ঠিকই পরীক্ষা দিতে চাইবেন, এই জিনিসটা আমরা মনে করি শিক্ষার্থী হিসেবে আপনার রোলটা ভালো না। আপনার অবশ্যই ক্লাস করা দরকার। আপনাদের কত টাকা দেয়া লাগে যদি এরকম আপনাদের ফি দেয়া লাগে? আমাদেরও 1000 ডাইরেক্ট 2000 ওভারঅল এক্সাক্ট বিষয়টা এবং আমাদের অবশ্যই দেওয়া লাগে। সেই হিসেবে আমরা মনে করি ওনাদের ক্লাস করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে ওনারা যখন শিক্ষার্থীরা যখন বারবার আন্দোলন করবার জন্য আসে, আমার কথা হচ্ছে রাত 12টায় কেন রাত 1টায় কেন একদম ক্যাম্পাসে প্রবেশ করবে? ওই ক্যাম্পাসে প্রবেশ করে আবাসিক শিক্ষার্থী যারা আছে তাদের উপর তো হামলা করতেই পারে। আমরা 7 কলেজের ওরা আসলে কোন ধরনের শিক্ষার্থী এই জিনিসটুকু আমরা জানতাম না, জানি না, বা আমরা ধারণা করতেই পারি। তো যদি আসলে এই পিসফুল সমাধান চাইতো ওনারা, তাহলে তো শিক্ষকদের নিয়ে এসে প্রশাসনের সাথে আলাদাভাবে বসতে পারতো, সেটা দিনেও হইতে পারতো। শিক্ষার্থীরা আসলে কেন বা আবাসিক শিক্ষার্থীদের সামনে এসে আবাসিক হলের সামনে দিয়ে রাত 1টায় ক্যাম্পাসে প্রবেশ করবে? সেটা অবশ্যই আমাদের কনসার্নের বিষয়। সেই জায়গা থেকে আমরা অবস্থান করছিলাম তরুণের সামনে, কিন্তু আমরা ডিরেক্টলি গিয়ে যে সংঘর্ষে জড়াই বিষয়টা এরকম না। এবং আমাদেরকে প্রভিসি আমাদেরকে নির্দেশ দিয়ে আমাদেরকে হামলা করতে নির্দেশ দিয়েছে, বিষয়টা এরকমও না। ওনারাও ওনাদের জায়গা থেকে অনেক বেশি ফেলেছেন আর কি পরিস্থিতি মনে করে। পরিস্থিতি এখন যখন এরকম একটা অবস্থা মুখোমুখি দাঁড় হয়ে যায়, মবকে আসলে কন্ট্রোল করা সম্ভব হয়ে ওঠে না। ওই জায়গা থেকে আমরা মনে করি আমি এই জায়গায় আরেকটু জানতে চাই, রাহেন উদ্দিন আপনার কাছে জানতে চাই যে এরকম কথা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এর মধ্যে ছাত্রলীগ ঢুকেছে, যেটা আমরা অনেক জায়গা থেকে শুনছি। আবার কেউ কেউ বলছেন যে দুই পক্ষের ছাত্র দলের দুটি স্ট্রং গ্রুপ আসলে এটা সংঘর্ষ পর্যন্ত গড়িয়ে নিয়ে গেছে। এটির কি কোনো সত্যতা আছে কিনা? আচ্ছা, প্রথমত এখানে বিষয়টা হচ্ছে ছাত্র লীগের সংশ্লিষ্টতা ছিল কিনা এই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট না। তবে ছাত্রলীগীয় যে কায়দাটা ছিল, হাতে লাঠি মাথায় হেলমেট, এই জিনিসটি আমরা গত রাতেও লক্ষ্য করেছি। অনেকগুলো ঢাকা কলেজের পক্ষ থেকে এক্স্যাক্টলি 7 কলেজের পক্ষ থেকে যে আন্দোলনকারীরা ছিল তাদের অনেকের হাতে স্টিক ছিল, রড ছিল, এবং আমরা ওই হেলমেটের ঝকঝকানি কিন্তু আবারও দেখেছি। সো এই জায়গা থেকে সন্দেহ করাটা একেবারে অমূলক না যে ছাত্রলীগের সংশ্লিষ্টতা ছিল কিনা। দ্বিতীয়ত ছাত্র দলের সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপার সেটা হচ্ছে, হ্যাঁ, সাধারণ শিক্ষার্থী হিসেবে ওই দলও ছাত্র দলের কিছু শিক্ষার্থীরা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলের শিক্ষার্থীরা ছিল। তবে সে জায়গায় যেটা দেখা গেছে সেটা হচ্ছে, আমরা অনেকগুলো মিডিয়াতে দেখেছি ছাত্র দলের যারা ছিলেন তাদের বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলতে, একে অপরের মধ্যে যে ঝগড়া জারি রাখার যে কথাবার্তাগুলো সেগুলো চালিয়ে নিতে। সো এই সন্দেহ করাটা একেবারে অমূলক না যে ছাত্রদল এখানে মানে একটা ক্রীড়নকের ভূমিকা পালন করেছে কিনা। তবে ব্যাপার যেটা হচ্ছে সেটা ছাত্ররা, ঢাকা 7 কলেজের ছাত্ররা যেভাবে এই জিনিসটাকে পুট্রি করার চেষ্টা করছে যে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছিলাম, কেন আমাদের উপর হামলা করা হলো, বিষয়টা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। বিষয়টা হচ্ছে মাসুম খুব একদম এক্স্যাক্টলি পয়েন্ট আউট করেছে, সেটা হচ্ছে আন্দোলন করার অনেকগুলো প্রক্রিয়া আছে। আমরা শেখ হাসিনার মতো দানবকেও কিন্তু বাংলাদেশ থেকে সরিয়ে দিয়েছি। সো আন্দোলন করার অনেকগুলো অসহিংস এবং চমৎকার কিছু ওয়ে আছে। সেই ওয়ে আউটগুলো আপনি ফলো না করে যখন রাত 12টায়
যখন শিক্ষার্থীরা ঘুমিয়ে যায়, নারী শিক্ষার্থীরা আছে হলের মধ্যে, যখন সেই সময় আপনি হেলমেট পরে হাতে রড নিয়ে বিভিন্ন অস্ত্র নিয়ে যখন আপনি এই আন্দোলনগুলো করার চেষ্টা করেন, তখন সে জায়গায় শিক্ষার্থীরা অবশ্যই ভূমিকাটা পালন জানতে করতে চাই হয়। যে এই যে প্রভিসির আচরণটাকে আপনারা কিভাবে দেখেন? প্রথমত বিষয় হচ্ছে মানে উনি নিজেই ক্ষমা চেয়েছেন রাতে ভিডিও বার্তার মধ্য দিয়ে যে এই ধরনের আচরণ যে উনার মানে পক্ষ থেকে প্রত্যাশিত না। তবে যেটা হয়েছিল, উনার কথোপকথনটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে আছে, সেই জিনিসটা আমরা দেখেই বুঝতে পারলাম যে না, উনি ওই সময় একটু উত্তেজিত ছিলেন। সো খুব স্বাভাবিকভাবে এই সিচুয়েশনগুলো মাঝে মাঝে আসে এবং তিনি ক্ষমাও আমি চেয়েছেন। আপনার উত্তর পেয়েছি। আপনাদের কাছে একটু শুধু জানতে চাইবো যে আসলে এই যে সংশ্লিষ্টতা, ছাত্রদল বা ছাত্রলীগ বা আপনারা কাউকে চেনেন, দলের ওরকম ভূমিকা ছিল, এরকম কাউকে দেখেছেন কিনা বা আপনারা এরকম কোনো প্রমাণ আছে কিনা আপনাদের কাছে? গতকালকে যখন আমি নীলক্ষেত মোড়ে আসি, একটা পর্যায়ে আমি সামনে আসছি মিউচুয়াল করতে পুলিশের সাথে, আমাদের সাথে, সে জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহকে আমরা দেখেছি হ্যাঁ, রাতের সে বেলা। জায়গা থেকে জহুরুল হক হলে থাকে, ইন্টারমিডিয়েট আমার বন্ধু ছিল, ছাত্রলীগের পোস্টের নেতা ছিল, সে জহুরুল হক হলে থাকে। তো তাকে দেখি সে সামনে থেকে ঢিল মারছে, তখন আমি বলি তুমি কেন ঢিল মারছো, তোমরা দায়িত্বশীল আচরণ কেন করছোস না? উনি আমাকে বল তুমি চলে যাও। এখন হয়তো না, কিন্তু আপনারা তো আরো বেশি চেনার কথা ঢাকা কলেজের আসলে ঢাকা কলেজের যে জায়গাটা রয়েছে, এই জায়গায় আমরা যারা আন্দোলন করছি তাদের হাতে হেলমেট, তাদের মাথায় হেলমেট, হাতে রড, এরকমটা আমরা দেখি নাই। অবশ্যই এই জায়গায় হয়তো থার্ড পার্টি, আমাদের আপনারা জানেন যে জায়গায় একটা পরিবেশ চলে, ইন্টারিম গভর্নমেন্টকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ব্যর্থ করে দিতে চাচ্ছে, সে জায়গায় তারা সুবিধা নেওয়ার একটা পরিকল্পনা করতেই পারে এই আন্দোলনকে কেন্দ্র করে। সে জায়গায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাইদের আরো সচেতনমূলক আচরণ আমরা কেন এই জিনিসটা আমি সেই বিষয়ে আগে আপনারা দুজনই বলেছেন, আপনার কাছে জানতে চাই আপনি। প্রথমত হচ্ছে আমরা আসলে 5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার থাকবে। সেইখান থেকে আমরা যেটা প্রত্যাশা করি, দায় ও দরদের সমাজের নামে যেই তত্ত্বটা আমাদের সামনে এসেছে, সেইখান থেকে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের একটা দায়িত্বশীল আচরণ গতকালকে থাকা উচিত ছিল। আমি ঘটনাটা শুধু তাদের ছিল, আপনাদের ছিল না? আমাদের জায়গা থেকে আমরা কেন হচ্ছে সঠিক ছিল আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখেন ঘটনার সূত্রপাতটা দেখেন, তারা তখন সারা দেয় না। এই রাত 12টায় যাওয়া তারা যে দাবি করছেন সেটি কি ঠিক এইটা হয়েছে? সম্পূর্ণ হচ্ছে মিথ্যাচার। দেখেন কিভাবে, কারণ টোটাল ঘটনাটা লাইভে আছে, আপনি দেখেন। জি, সূত্রপাতটা কি? আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি হচ্ছেন শিক্ষার দায়িত্বে রয়েছেন, মামুন আহমেদ শ্রদ্ধেয় স্যার, তিনি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বিশেষজ্ঞ কমিটিটা করা হয়েছে, তিনি সেই কমিটির একজন সদস্য। যখন সে আলাদা একটা প্রাতিষ্ঠানিক কাঠামো হবে, সেই জায়গা থেকে তিনি একজন হচ্ছে দায়িত্বশীল জায়গা রয়েছে এবং নতুন করে 24-25 সেশনের শিক্ষার্থীদেরকে ভর্তির বিজ্ঞপ্তি আপনি দিয়ে দিলেন। সেখান থেকে 7 কলেজের শিক্ষার্থীরা পূর্বে 5 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি দিতে গিয়েছেন। সেখানে কিন্তু স্মারকলিপি দেওয়ার পরবর্তী সময়ে যখন আবার বিজ্ঞপ্তিটা এসেছে, সেটা আপডেট কি সেটা জানার জন্য হচ্ছে গিয়েছেন। দেখেন, আপনি যখন আমাকে অধিভুক্ত বলবেন, আমরা কিন্তু সেইখানে ঢাকা ইউনিভার্সিটির পার্ট, তাই না? উনি প্রবিসি তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা 7 কলেজেরও প্রবিসি। সেই জায়গা থেকে অভিভাবকের কাছে আমরা জানতে চেয়েছি যে স্যার, আমাদের হচ্ছে 5 দফা দাবি স্মারকলিপির হচ্ছে আপডেটটা কি, তিনি কি ধরনের আচরণটা করলেন আপনি গতকালকে দেখেন। এই জন্য এই আচরণগুলো আমরা 5 আগস্টের পূর্বে দেখেছি। পরে আবার রাতে কেন গেলেন? না, এটা ব্যাখ্যা দিচ্ছি। তার আচরণটা আমরা 5 আগস্টের পূর্বের আচরণটাকে আমরা হচ্ছে প্রতিচ্ছবি হিসেবে দেখেছি। আমরা সেই জায়গা থেকে আমরা মনে করি যে দায় ও দরদের সমাজে মানবিক মর্যাদা বা মানুষের যে মর্যাদা, আমাদের যে একটা আইডেন্টিটি আছে, সেই জায়গাতে আমরা মনে করেছি যে স্যারের আচরণটা কোনোভাবে কাম্য না। সেই জায়গা থেকে আমরা সন্ধ্যা 6টা থেকে 7 কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যা 6টা থেকে হচ্ছে তার কর্মসূচি চালায়, অর্থাৎ বিক্ষোভ মিছিল বা বিভিন্ন স্লোগান হতে হতে রাত পর্যন্ত গড়ায় গেছে। সেখান থেকে রাত 9টা থেকে ঘটনার সূত্রপাত। রাত 9টায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র এবং মুক্তি তরুণে 7 কলেজের শিক্ষার্থীরা হচ্ছে অবস্থান করছেন, দেখেন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা 3 ঘন্টা ধরে একটা আন্দোলন হচ্ছে। 7 কলেজের 7টা পয়েন্টে শিক্ষার্থীরা অবরোধ করে আন্দোলন করছে, তখন প্রশাসনের টনক নড়ে নাই। আমরা দেখেছি 5 আগস্টের পূর্বে একটা কর্মসূচি দেওয়ার পরে পরবর্তী কর্মসূচিতে না গেলে যেমন প্রশাসনের এবং সংশ্লিষ্টদের টনক নড়তো না, ঠিক একইভাবে 3 ঘন্টা আন্দোলন করার পরে যখন আমরা মনে করছি যে একজন দায়িত্বশীল জায়গা থেকে তিনি যে আচরণটা করেছেন, শিক্ষার্থীদের কাছে একটা দুঃখ প্রকাশ করে সরি বলার তার যেই এথিক্যাল গ্রাউন্ডের জায়গাটি, সেটি যখন তিনি প্রকাশ করছেন না, তখন রাত 9টা বাজে আমরা মুক্তি ও গণতন্ত্র তরুণে কিন্তু শিক্ষার্থীরা গিয়েছে এবং স্যারের
কাছ থেকে এই জিনিসটা দুঃখ প্রকাশের জন্য আন্দোলন করছে। রাত 9টা থেকে ঘটনার সূত্রপাত হয়, সেই জায়গা থেকে 12টায় হচ্ছে কোনোভাবেই কাম্য না, এটা তথ্য এটা তারপরে বিভ্রান্তি। দুপক্ষ আসলে তখন সংঘর্ষে আপনি জড়িয়ে এবার যায় বলেন, আর কি। সেখানে পুলিশ, আমি আপনার কাছে আমি শেষ আসবো। করছি, পুলিশ উপস্থিত ছিল, ব্যারিকেড ছিল, জি। সেই জায়গা থেকে আমরা তো কোনোভাবেই হচ্ছে প্রবেশের না, কিন্তু চেষ্টা আপনারা যে করছিলাম না। পুলিশের যে এখন থানা ঘেরাও কথা বলছেন বা তাদের আপনাদের উপর হামলার কথা বলছেন, মানে সেক্ষেত্রে কি তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো সুবিধা দিয়েছে বলে মনে হচ্ছে আপনাদের কাছে? অবশ্যই সুবিধা দেওয়া হয়েছে, আমি ঢাকা বলি বিশ্ববিদ্যালয়কে ঢাকা কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি কোনো স্টেপই নেয় নাই। তারা তাদেরকে হচ্ছে জায়গা করে দিছে, অর্থাৎ ত্রণ থেকে একদম নীলক্ষেত মোড় পর্যন্ত জায়গা করে দিছে। তারা জায়গা করে দিছে আর আমাদের ঢাকা কলেজ সহ অন্যান্য কিন্তু কলেজ আপনারা শেষ দাবি হিসেবে এখন যে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস আপনারা আটকে দিবেন, মানে সেই মানে সৌজন্যতাটা আসলে কেমন রকম? আপনারা যে এখন যে সব আমাদের বলছেন 6 দফা যে দাবি, এটার মধ্যে মনে হয় এটা নেই। না, পরে 6 দফা দাবির পরে যে এখন আপনারা নতুন করে যে আপনারা বলছেন যে থানা ঘেরাও করবেন, 24 ঘন্টার মধ্যে থানা ঘেরাও সেটা হচ্ছে, হবে, দাবি না আপনি যদি দেখেন গতকাল ঘটনায় রাকিব ঢাকা কলেজের শিক্ষার্থী, তাকে কিভাবে পিটানো হয়েছে, সে তার মাথায় 11টি সেলাই লাগছে। তো গতকালকে পুলিশের ভূমিকা ছিল ঠিক শেখ হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচার আমলে যে পুলিশ যে ভূমিকা পালন করছে ঠিক তদ্রূপ। তো সে জায়গা থেকে নিউ মার্কেটের মতো থানায় এইরকম পুলিশ অফিসাররা এই ধরনের শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং একদম ফ্যাসিস্ট হাসিনার যে পুলিশ বাহিনী ছিল সেরকম আচরণ করছে, সে জায়গায় আমরা অবশ্যই ঘেরাও করব। আপনার কাছে একটু জানতে এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের পক্ষ থেকে কোনো কথায় বা কোনো প্রতিবাদ এই ব্যাপারে পাইনি, কারণ তারা আমাদের একই আন্দোলন তারা করছে, তারা আন্দোলন শুরু করছে সায়েন্স ল্যাবে, আমরা এই আন্দোলনের পূর্ণতা দিয়েছি জুলাই আগস্ট বিপ্লবে। জানতে চাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ব্যাপারে যে শিথিল করা হয়েছে বা নতুন নিয়ম কানুন করা হয়েছে, সেটি কিন্তু 7 কলেজের যারা শিক্ষার্থী তারা কিন্তু মানছেন না। একইভাবে এই আন্দোলনের রেশ ধরে তারাও কিন্তু নতুন করে অবরোধ করা বা আপনাদের বিশ্ববিদ্যালয়ে বাস ঢুকতে দেয়া না দেওয়ার বিষয়ে কিন্তু অনেক ধরনের প্রতিবাদ হিসেবে এসেছে। এই মুখোমুখি জায়গাটা আসলে কমানো যায় কিনা বা এটি সংকট কিভাবে নিরসন করা যেতে পারে? প্রথমত ব্যাপারটা হচ্ছে এখানে অনেকগুলো চাইল্ডিশ ব্যাপার হচ্ছে আর কি। আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন কিংবা কলেজের শিক্ষার্থী হন, এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট যে গতকালকে যে সংঘর্ষটা হয়েছে এই সংঘর্ষটা আসলে কারো কাছে কাম্য না। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি কখনো চাই না যে আমার পার্শ্ববর্তী কলেজগুলোর শিক্ষার্থীদের সাথে আমার এই ধরনের সাপে নেউলের সম্পর্ক থাকবে। সো এটা একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এখানে দায় অবশ্যই দু দলকেই নিতে হবে, যে আপনারা চড়াও হয়েছেন, শিক্ষার্থীরাও হয়তো ডিফেন্সের জন্য সেখানে আক্রমণ করেছে। সো অতিরিক্ত যখন ঘটনা কন্ট্রোলের বাইরে যাচ্ছিল তখন হয়তো পুলিশ বাহিনী, বিজিবির মোতায়েনের প্রয়োজন হয়েছিল আর কি। এই জায়গায় দুইটা ব্যাপার আপনি প্রথমত প্রশ্ন করেছেন যে যানবাহন শিথিলের ব্যাপারটা। একটা জিনিস লক্ষ্য করুন, ঢাকা কলেজ এবং অন্যান্য কলেজগুলো যে জায়গায় অবস্থিত সে জায়গায় কিন্তু এটাকে একদম মূল সড়ক যেখানে বাসগুলো চলাচল করে। অন্যদিকে ঢাকা ইউনিভার্সিটির যে সড়কগুলো সেই সড়কগুলোতে কিন্তু সাধারণত বাস চলাচল করে না, কিন্তু তারা তো বলছে যে এটি সিটি কর্পোরেশনের এলাকা, সেই কথা কিন্তু তারা দাবি ঠিক আছে। করছে। কিন্তু আমরা অতীতে দেখেছি যে এই যে অবাধ চলাচলের সুযোগটা নিয়ে অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটছে। কিন্তু এখন তারাও তো আইডেন্টি ক্রাইসিসে থাকেন অনেক ক্ষেত্রে, যে তিনি আমি একটু শেষ করি সেটা হচ্ছে এই বাসগুলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে থেকে যাতায়াত করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়, তো সেই জায়গাটা থেকে বলা হয়েছে যেহেতু ঢাকা কলেজের বাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি হয়ে শাহবাগ হয়ে যদি না যাইতে দেওয়া হয় তাহলে আমরাও এটাকে আমাদের কলেজের সামনে যদি বাস যায় আমরা আটকে দেব। মানে এটাকে বলে থিওরিটিক্যাল ভায়োলেন্স। সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠিত সিস্টেমে যখন আপনার সমস্যা হচ্ছে তখন ইমিডিয়েটলি আপনাকে এটা বার তৈরি করতে হয়। এরপর আপনি বিশেষ বিবেচনায় কোন কোন জায়গাগুলোকে সুযোগ দিবেন, এটা নেগোসিয়েশনের বিষয়। আমরা এখানে হয়নি, সেই নেগোসিয়েশনটি অবশ্যই কলেজের যারা দায়িত্বশীল এবং বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল দুপক্ষের মধ্যেই হবে। এটিকে আপনি না করে যেটি করতে চাচ্ছেন যে আমি ওখানে বাস আটকে দিব, আমার বাস কেন ঢুকতে পারছে না, বাসের ব্যাপারে আমরা গিয়েছিলাম এবং লেট মি ফিনিশ। তো যেটা হয়েছে এই জিনিসগুলো অনেক বেশি চাইল্ডিশ। আমরা প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয় এবং কলেজে যে দায়িত্বশীল জায়গাগুলো আছে এখান থেকে এই বিষয়গুলো নিয়ে আরও গোল টেবিল বৈঠক হবে, ক্লোজ ডোর মিটিংগুলো হবে, যেন দু দলের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো না হয়। দ্বিতীয়ত হচ্ছে তারা যে বাস আটকে দেওয়ার জিনিসটা বলেছেন, মানে আমি আবারও বলছি আর কি, মানে এগুলা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এগুলা কোনো আন্দোলনের মাধ্যম হতে পারে না। এই জিনিসগুলো দিয়ে আপনি আমার ইগোটা প্রকাশ করতে পারেন, বাট এখন আপনি আপনার ইগোটা প্রকাশ করছেন, আমি আমার ইগোটা প্রকাশ করছি। ইগোর যুদ্ধে তো আসলে কেউ হারে না, হেরে যায় আসলে মানুষের যে মৌলিক প্রয়োজন। আবারও সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আমরা আজকের যে
অনুষ্ঠানের নাম দিয়েছি সাতের ভাগ্য। যতটুকু সমস্যার সমাধান হলো তাতে এই যে স্বতন্ত্র কাঠামো তৈরির মাধ্যমে যে 7 কলেজ চলবে, মানে এটি সংকট আসলে কতটা নিরসন করবে, কতটা আশাবাদী আপনারা হচ্ছেন, বা এটি কিভাবে হবে বাস্তবায়ন? ঢাকার বুকে 7 কলেজ কিন্তু একটা সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। জি। এখন প্রশ্নই আসে না আমরা আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব। অবশ্যই। আমরা পূর্ব থেকেই আমাদের আন্দোলনের প্রথম থেকে আমরা ঘোষণা দিয়ে আসছি আমরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই এবং স্বতন্ত্র প্রশাসন, স্বতন্ত্র কাঠামো। অলরেডি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেই ব্যাপারে স্টেপ নিচ্ছে এবং চলমান। আর যেহেতু আজকে 7 কলেজ ঢাবি থেকে বের হয়ে আসলো, এটা একটা আশার দিক এবং খুব দ্রুত আমরা আশা করব একটি স্বতন্ত্র কাঠামো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দাঁড় করাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। কিন্তু আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু তিতুমির কলেজে পড়েন, তিতুমির কলেজ যে হঠাৎ করে নিজেদের বিশ্ববিদ্যালয় ঘোষণা দিল, মানে এটির পেছনে আসলে কি কারণ? বা এরকমও আমরা শুনতে পাচ্ছি যে ঢাকা কলেজ নেতৃত্বে চলে যাবে, আপনারা হয়তো পিছিয়ে পড়তে পারেন, এমন কথাও শোনা যাচ্ছে। আপনারা কি আবার 7 কলেজের মধ্যে থেকে আবার আলাদা কিছু ভাবছেন কিনা? জি, আপনার কথার সাথে একমত। প্রথমত হচ্ছে দেখেন, তিতুমির বিশ্ববিদ্যালয় এই আন্দোলনটা দীর্ঘ 27 বছরের এখন কি আপনি আন্দোলন। বিশ্ববিদ্যালয় বলছেন নিজেকে নাকি কলেজ বলছেন? আমি বলতেছি যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটা, রূপান্তরের যে আন্দোলনটা, সেটা কিন্তু দীর্ঘ 27 বছরের আন্দোলন এবং 1992 সাল থেকে এই আন্দোলনটা শুরু হয়। তারপরে হচ্ছে কিন্তু হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে ইন্টারমিডিয়েট বাদ দেওয়া হয় এবং চলমান 2005 সালে আন্দোলনটা হয়, 2014 সালে আন্দোলন হয় এবং সর্বশেষ 2024 সালে আন্দোলন হচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া, প্রসেস, 27 বছরের একটা কিন্তু আন্দোলন। স্বতন্ত্র কাঠামোর মধ্যে তাহলে আপনারা কি থাকবেন এখন না? আমরা 7 কলেজের গতকালকের যে ঘটনাটা, সেই যে আমরা মনে করি 7 কলেজের শিক্ষার্থী হিসাবে আমরা এখনো একটা পার্ট। জি। তো সেই জায়গা থেকে গতকালকের যে আন্দোলনে যে হচ্ছে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। তিতুমির কলেজ কিন্তু সাথে সাথে মধ্যরাতে বিক্ষোভ সমাবেশ করেছে, তারপরে আজকে সকালে বিক্ষোভ সমাবেশ করেছে এবং 2 দফা দিয়েছে। সেখানে আমরা প্রবিসির পদত্যাগ দাবি করেছি এবং হচ্ছে এই যে অধিভুক্তি বাতিলের জন্য হচ্ছে আমরা একটা দফা রেখেছি, যেটা কার্যকর হয়েছে। কিন্তু এর বাইরেও আমি খুব সংক্ষেপে জানতে চাই যে আপনারা জি, মানে এই 7 জনের মধ্যে থেকে আপনারা দলছুট হবেন কিনা, বা এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমরা মনে করি যে দেখেন, পাকিস্তান আন্দোলনের সময় আমরা পাকিস্তানের যে বৈষম্য, সেই বৈষম্য থেকে বের হয়ে এসে কিন্তু আমরা 53 বছর ধরে ডিপ স্টেট, যেটা আধিপত্যবাদের একটা জায়গায় ছিলাম, 24-এর পরবর্তী সময়ে কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে আসছি। ঠিক একইভাবে আমরা মনে করি তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার মতো সকল যোগ্যতা রয়েছে। আপনি দেখেন 1968 সালে 5 মে তিতুমির কলেজ হয়, যেটা জিন্নাহ কলেজ থেকে ভাগ কিন্তু হয়ে। আমার জানার বিষয় আমি যে শেষ করছি, মানে স্বতন্ত্র কাঠামোর মধ্যে সেখান আপনারা থেকে থাকবেন কি থাকবেন না? আমরা স্বতন্ত্র কাঠামোতে থাকবো না, আমরা আলাদা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হতে চাই। কারণ আমরা পূর্বেই প্রতিষ্ঠা হওয়ার পরেই 27 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিলাম, 25 বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিলাম, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আমরা চাই না যে সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে আমরা আরেকটি দাসত্বের মধ্যে যাই, যেখানে আমাদের সকল কাঠামোগত ব্যবস্থা রয়েছে, আমাদের সকল কিছুর পর্যাপ্ততা রয়েছে, সেই জায়গা থেকে আমরা আলাদা বিশ্ববিদ্যালয় দাবি। ধন্যবাদ। আমি রায়হান এবং মাসুম আব্দুল্লাহ আপনাদের দুজনের কাছে জানতে চাইবো যে এই যত সংকটের মধ্যে, এই যে আমাদের নিজেদের মধ্যে যে নানান সংকট তৈরি হচ্ছে, এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ উঠলেই আমরা একটা ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ের কথা বলি, বা যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহ্য নেই বা ক্রমাগতভাবে পিছিয়ে যাচ্ছে। এটির অনেকগুলো কারণ আছে। মানে সেই জায়গা থেকে উত্তরণের জন্যে বা শিক্ষার্থীরা এক হয়ে নিজেদের শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে আমরা এখন এই 53 বছরের বাংলাদেশে কি করতে পারি? আপনার মতামত কি? আমরা মনে করছি বর্তমান 7 কলেজ থেকে বের হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর অবশ্য প্রেশার অনেকটুকু কমবে, যার কারণে যেই প্রেশারটুকু আগে 7 কলেজের উপর দেওয়া হতো, ফোকাস দেওয়া হতো, ওখান থেকে এই ফোকাসগুলো এখন এক্স্যাক্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিতে পারবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে যে ফোকাসটুকু দেওয়া দরকার, রিসার্চের বা শিক্ষার পরিবেশটুকু নিশ্চিত করা এবং ডাকসু এতদিন যে অফ ছিল নিয়মিত করা, এবং ওখানে পলিটিক্যাল যে আগে গেস্ট রুম, গণরুম, রাজনীতিকরণ, ক্যাম্পাসকে যে রাজনীতিকরণ করা, এখান থেকে বেরিয়ে আসার মাধ্যমে সুষ্ঠু পরিবেশ চর্চার মাধ্যমে বর্তমান প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সেই ইতিবাচক দিকে যাচ্ছে আপনারা যেমন প্রত্যাশা করছেন? আমরা এতদিন পর্যন্ত প্রত্যাশা যতটুকু আমরা রাখতে পেরেছি, আমরা মনে করছি ইতিবাচক দিকে ওনারা আগাচ্ছেন। সামনে আমরা সেই ইতিবাচক প্রচেষ্টা প্রত্যাশা করছি। রায়হান উদ্দিন, আপনার কাছে এখানে একটা বিষয় অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে আমরা সবসময় ছাত্র রাজনীতির কথা বলি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং
অবনমনের পেছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে শিক্ষক রাজনীতি। আচ্ছা। তো আমরা দেখেছি অতীতে মানে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তার কোনো মেরিট চিন্তা করা হয় না, রিসার্চে দক্ষতা আছে কিনা চিন্তা করা হয় নাই। তো আমরা বিশ্বাস করি যদি এই পর্যায় থেকে আমরা সামনে অগ্রসর হতে চাই তাহলে প্রথমত এই শিক্ষক রাজনীতির যে একটা আবহ, এই যে একটা মানে করতে হবে। জগদ্দল পাথর ঝেঁকে বসেছে, এটাকে আগে উত্তরণ করতে হবে এখান থেকে। দ্বিতীয়ত হচ্ছে এতদিন পর্যন্ত আমাদের এক ধরনের দাসত্বের রাজনীতি ছিল, হলগুলোতে সিট পাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে লড়াই করতে হতো। আমরা বিশ্বাস করি এই লড়াই যেহেতু এই সময়ে নাই, শিক্ষার্থীরা পড়ার একটা পরিবেশ পাচ্ছে, এই পরিবেশকে আরও বেশি উন্নত করা। দ্বিতীয়ত যদি শিক্ষকরা গবেষণামুখী হয়, আমরা বিশ্বাস করি ওই শিক্ষকের থ্রুতেই বিশ্ববিদ্যালয়ে যে গবেষণার নতুন পরিবেশ তৈরি হওয়া, শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন গবেষণার যে আগ্রহ, সেই আগ্রহটি তৈরি হবে। এভাবে আমরা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের রাজনীতিটা বন্ধ হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমি বিশ্বাস করি শিক্ষকদের রাজনীতি বন্ধ, মানে এটা একই সাথে ছাত্র রাজনীতি বন্ধের জন্য এক ধরনের একটা সলিউশন। কারণ শিক্ষার্থীরা পড়াশোনামুখী হলে তাহলে দলীয় আধিপত্যটাই জায়গা বিস্তার। আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে সময় খুব কম। গাজী মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাইবো যে ডাকসু, চাকসু বা আরও ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে কিন্তু বিশ্ববিদ্যালয় একটি প্রাণ পায়, ছাত্রদের নানা দাবি দেওয়া মেনে সত্যিকার শিক্ষার পরিবেশ আসলে তৈরি হয়। এই সরকারি কলেজ যারা আছে তাদের মানে মানোন্নয়ন বা এরকম একটা কাঠামো আসলে হবে কিনা বা হওয়া উচিত কিনা? হওয়া উচিত। প্রথমত আমরা যদি বলি একটা ক্যাম্পাসে সাধারণত শিক্ষার্থীদের একজন লিডার দরকার, অভিভাবকের দরকার। কিন্তু আমাদের বাংলাদেশে যে প্রচলিত কালচার রয়েছে, ক্যাম্পাসে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা সবাই মাদার সংগঠনের দাবিদারি করে আর কি। সেই জায়গা থেকে তারা খুব কমই শিক্ষার্থীদের দাবি দেওয়ার উপর আলোকপাত। মানে এই বিষয়ে আপনারাও কখনো ভেবেছেন কিনা যে আপনাদেরও এরকম কোনো নির্বাচন বা ছাত্রদের মধ্যে কোনো লিডার বের হয়ে আসা? দীর্ঘ 15 বছর যাবত ভেবে আসছি এবং এখন সুযোগ হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনটা খুব দ্রুত আয়োজন করা, যাতে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের একজন অভিভাবক পায়, একজন লিডার পায়, তাদের ক্যাম্পাসে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এবং পড়াশোনার পর জাতির জন্য নিজেকে উৎসর্গ করতে পারে। মির্জা রাকিব, আপনার কাছে জানবো যে এই যে হানাহানি বা এই যে বাধাবাধি নিজেদের মধ্যে, এই সংকটটা কমিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা 7 কলেজ যেভাবে আমরা বলি না কেন আরও এক হয়ে যাওয়ার সময় এখন কিনা, বা এটিকে আসলে এই সম্পর্ক ঝালিয়ে নিয়ে শিক্ষার পরিবেশ ফেরাতে বা গুণগত মানোন্নয়ন করা, আবার এই দিকে আসলে আমাদের নজর ফেরানো উচিত কিনা আপনি কি মনে করেন? অবশ্যই আমি মনে করি এটা আমাদের প্রায়োরিটি লিস্টের 1 নম্বরে থাকা উচিত। আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলছি, সেইখানে আপনি খেয়াল করে দেখবেন শিক্ষা কমিশন নামে কোনো কমিশন নাই। যেখানে শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, সেইখানে শিক্ষা কমিশন নামে কোনো কমিশন নাই। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রযন্ত্র উদাসীন। আমরা মনে করি শিক্ষা কমিশন হওয়া অতীব জরুরি। এবং এখন যে পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশনে আমরা অবস্থান করছি, জাতীয় ঐক্য খুবই জরুরি। কারণ বাংলাদেশ হচ্ছে আসলে একটা ক্রাইসিস মোমেন্টে যাচ্ছে। এই যে শিক্ষার্থী 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে চলে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য মানে এটি এক ধরনের লাগিয়ে রাখা হচ্ছে। আমার কাছে মনে হয় যে সেখানে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। সেখানে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ভাই। কারণ আমি তিতুমিরে পড়লে কি হবে, আমার ছোট ভাই বা আমার চাচতো ভাই ঢাকা ইউনিভার্সিটি পড়ে বা তাদের কোনো আত্মীয় স্বজন কিন্তু পড়ে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু আমরা এক ও অভিন্ন। তাই আমরা মনে করি শিক্ষার গুণগত মান, শিক্ষা মানে ইউনিভার্সিটির লক্ষ্য উদ্দেশ্য কি, এখানে গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থার কার্যক্রম চলবে, শিক্ষার্থীরা হচ্ছে সেই জায়গায় হচ্ছে কন্ট্রিবিউশন করবে, রাষ্ট্রের জিডিপিতে গ্রোথ করবে। আমরা মনে করি যে এখানে এখন পর্যন্ত 53 বছরে কোনো ওইরকম পরিবেশ সৃষ্টি হয় না। আমরা মনে করি যে আমি একেবারে শিক্ষার্থীদের মধ্যে এই ঐক্যটা তৈরি করতে হবে। জাতীয় ঐক্যের বিকল্প নয়। আমরা মনে করি এই বিভেদ, এই সংঘাত ইত্যাদি বিলুপ হওয়া উচিত এবং হচ্ছে আমরা মনে করি নতুন একটা ব্যবস্থা। আমি 1.5 মিনিটে জানতে চাইবো, আমার হাতে 1 মিনিট কি 1.5 মিনিট আছে, রায়হানুদ্দিন, যে এই যে দেখছেন যে প্রাইমারি শিক্ষক যারা আছেন তারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন, সেটা ইবতেদায়ী বলি বা প্রাথমিক শিক্ষা বলি, এই যে তাদেরকে যে 13তম গ্রেডে যে রাখা, মানে আমরা আরও গোড়ায় যদি যাই সেই জায়গাতেও আসলে সংস্কার প্রয়োজন কিনা, অথবা তো আমরা এখন বিশ্ববিদ্যালয়ের এই জায়গাতে নিয়ে কথা বলছি, কিন্তু যারা আমাদের জেনারেশনকে গড়ছে বা আমাদেরকে যারা গড়েছে তাদের এই অবনমন বা এই জায়গাতে থেকে জাতিকে কতটুকু দেওয়া সম্ভব? আচ্ছা, প্রথমত হচ্ছে অনেক কিছুর সংস্কার প্রয়োজন। আসলে গত 15 বছর এবং তারও আগে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমা যেভাবে গড়ে উঠেছে, সেখানে অনেকগুলো কাঠামোর সংস্কার প্রয়োজন। তবে আমার কাছে জাস্ট একটা বিষয় কনসার্নিং, সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক আন্দোলন কিন্তু তারা সামাল দিয়ে যাচ্ছে। অর্থাৎ যে সংস্কারগুলো করা প্রয়োজন ছিল সেখানে মনোযোগ দেওয়ার সুযোগটা কিন্তু হচ্ছে না। সরকারের কলেবর কিন্তু খুব বেশি বড় না, 17-18 জনের একটা উপদেষ্টা পরিষদ। আমার কাছে মনে হয় আরও অনেকগুলো জায়গায় সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারে
শিক্ষার্থী হিসেবে এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের একটু দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। যারা স্টেক হোল্ডার আছেন সেই স্টেক হোল্ডার একটু ধৈর্যশীল আচরণ প্রয়োজন। আমরা দেখছি যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কার্যক্রমগুলো করছে, এগুলো আমাদের সামনে দৃশ্যমান। বিভিন্ন সংস্কার কমিশন তাদের অলরেডি 4টা সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে। সো এই সংস্কার প্রক্রিয়ায় যদি আমরা একের পর এক আন্দোলন শুরু করি, সহিংসতা করি, আসলে সংস্কারটা বাধাপ্রাপ্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা হচ্ছি। মানে রাষ্ট্র কোনোভাবেই আসলে যারা সরকার গঠন করেছেন তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তো এই জায়গায় জাস্ট দুইটা বিষয়, এক, অনেক জায়গায় সংস্কার প্রয়োজন, দ্বিতীয়ত হচ্ছে এই সংস্কারগুলোর জন্য যে যৌক্তিক সময় প্রয়োজন সেই সময়টা আমরা ধৈর্যের সাথে সরকারকে দিব। আমাদের দাবিগুলো আমরা অহিংসভাবে উপস্থাপন করব, সেই প্রত্যাশা আমরা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের কাছে প্রত্যাশা করছি আর কি। আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকেও চমৎকার এই আয়োজনে অংশ নেওয়ার জন্য, এবং আপনাদের আবার অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি ছাত্ররা নিজের বুকের তাজা রক্ত ঢেলে এই দেশের পুরো চিত্র বদলে দিয়েছে। তাহলে তারা যদি এক হয়ে যায়, এই যে সামান্য যে বিভেদ আসলে চলছে, মাত্র 8 বছর, যদিও দুপক্ষই নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা, কিন্তু এখন যদি গুণগত শিক্ষার পরিবেশ ফেরানোর জন্য তারা যদি এক হয়ে যায়, আমার মনে হয় বা আমাদের মনে হয় বাংলাদেশ বদলে যাবে, কারণ শিক্ষার্থীরাই পারে পুরো বাংলাদেশের চিত্র বদলে দিতে। তো এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।